আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক। প্রায়ই তো মনে হয়, তাই না, যে জীবনে এত কিছু করার আছে, যেন একটা দৌড়ের মধ্যে আছি আমরা। হ্যাঁ, একদম। সকাল থেকে রাত শুধু কাজ আর কাজ। ইমেল, মিটিং, ফোন, একটা লিস্ট যেন শেষই হয় না। আর একটা ধারণাও খুব চলে যে যত বেশি কাজ একসঙ্গে সামলানো যায়, যত দিকে ছোটা যায়, সাফল্য তত তাড়াতাড়ি আসবে। ঠিক। এই ধারণাটা খুব পরিচিত। এটাকে অনেকে ভাবে যে খুব প্রোডাক্টিভ হচ্ছে। কিন্তু আসলে কি তাই? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি এই সব দিকে দৌড়াতে গিয়ে কোনো কিছুই ঠিকমতো হয় না। আসল যে কাজটা, সেটাই মনোযোগী দেওয়া যায় না। আর এই সমস্যাটা নিয়েই তো গ্যারি কেলার আর জে বাপাসন দারুণ একটা বই লিখেছেন, দ্য ওয়ান থিং। একদম অসাধারণ একটা বই। আজ আমরা তাহলে এই বইটা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করি। দেখি এর মূল ভাবনাটা কি। হ্যাঁ, নিশ্চয়ই। কিভাবে এই যে এত ব্যস্ত থাকার চিন্তা, এই চক্র থেকে বেরিয়ে এসে শুধু একটা সবচেয়ে জরুরি কাজের উপর ফোকাস করা যায়। কাজ মন দিয়ে করা, মাল্টিটাস্কিংয়ের থেকে অনেক বেশি কাজের, সেটা বোঝা। আচ্ছা, আর পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য একটা গল্পের সাহায্য নেওয়া যেতে পারে বলছিলেন। হ্যাঁ, একটা গল্পের মধ্যে দিয়ে গেলে বিষয়টা ধরতে সুবিধে হবে। বেশ, তাহলে গল্পটা শোনা যাক। রাহুল বলে একজন, তাই তো? হ্যাঁ, রাহুল একজন সাধারণ অফিস কর্মী, স্বপ্ন দেখে ম্যানেজার হওয়ার। কিন্তু তার রোজকার জীবনটা ভীষণ ব্যস্ত। কিরকম ব্যস্ত? ধরুন, সকাল শুরুই হয় একগাদা কাজের লিস্ট দিয়ে। একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট চলছে, পরপর মিটিং, ইনবক্সে ভর্তি ইমেল, আবার সহকর্মীদেরও সাহায্য করতে হচ্ছে। দম ফেলার সময় নেই। ও। আর ওর মাথায় ঢুকে গিয়েছিল যে যত ব্যস্ত থাকবে, যত কাজ করবে, বস তত খুশি হবে, প্রমোশন তত তাড়াতাড়ি পাবে। এই ধারণাটা তো অনেকের মধ্যেই থাকে, বিজি ইকুয়ালস প্রোডাক্টিভ। করতে পারছিল না, কোয়ালিটি খারাপ হচ্ছিল। মানে ছোটখাটো ভুল হচ্ছিল। হ্যাঁ, ভুল হচ্ছিল, ডেডলাইন মিস হচ্ছিল, শরীর খারাপ, মানসিক শান্তি নেই। অথচ এত ব্যস্ততার পরেও ক্যারিয়ারে তেমন কোনো উন্নতিও চোখে পড়ছিল না। অগ্রগতি প্রায় শূন্য। খুবই কঠিন পরিস্থিতি। ঠিক এই সময়েই রাহুলের জীবনে একজন মেন্টর বা গুরুর মতো এলেন। তিনি রাহুলের অবস্থাটা দেখলেন, বুঝলেন, তারপর একদিন একটা খুব সহজ প্রশ্ন করলেন। কি প্রশ্ন? তিনি জিজ্ঞেস করলেন, রাহুল, একটু ভেবে বলতো, এমন কোনো একটা কাজ আছে, জাস্ট একটা কাজ, যেটা যদি তুই ঠিকমতো করতে পারিস, তাহলে তোর বাকি সব কাজ হয় অনেক সহজ হয়ে যাবে, নয়তো ওগুলো করার দরকারই পড়বে না। বাহ, প্রশ্নটা শুনতে সহজ লাগলেও এর ভেতরের ভাবনাটা তো অনেক গভীর। একদম। এই প্রশ্নটাই কিন্তু দ্য ওয়ান থিং বইটার একেবারে কেন্দ্রে রয়েছে। ওহ, আচ্ছা। তার মানে জীবনের সব ক্ষেত্রে, কাজ হোক বা ব্যক্তিগত জীবন, বা ধরুন স্বাস্থ্যের লক্ষ্য, সব ক্ষেত্রেই এমন একটা মূল কাজ খুঁজে বের করা, যেটা প্রথম ডমিনোর মতো, ওটাকে ধাক্কা দিলে বাকিগুলো নিজে থেকেই সহজ হয়ে যাবে। এটাই হলো সেই দ্য ওয়ান থিং। তার মানে আমরা যে প্রতিদিন এত কাজ করি, সবগুলোর গুরুত্ব সমান নয়। আমরা তো সবকিছুই আর্জেন্ট ভেবে ফেলি। এখানেই তো মজাটা। বইটা বলছে সব কাজের মূল্য সমান নয়। আর এখানেই আসে প্যারেটো প্রিন্সিপাল বা ৮০-২০ রুল। ৮০-২০ নিয়ম, মানে ৮০% রেজাল্ট আছে ২০% কাজ থেকে। ঠিক তাই, আমাদের বেশিরভাগ ফলাফলই আসে খুব অল্প কিছু কাজ থেকে। আমরা যে এত ব্যস্ত থাকি, তার বেশিরভাগ কাজই আসলে কম গুরুত্বপূর্ণ। আসল রেজাল্ট আনে মাত্র কয়েকটা কাজ। এই ৮০-২০ নিয়মটা তো শুনেছি আগে, কিন্তু এভাবে ভাবা হয় না। তার মানে যারা সফল, তারা কি এই ২০% কাজটা চিনে নিতে পারে? তারা শুধু চিনতেই পারে না, তারা তাদের বেশিরভাগ সময় আর শক্তি ওই 20% কাজেই লাগায়। আর দ্য ওয়ান থিং এই আইডিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছে। কিভাবে? কাজ খুঁজে বের করতে হবে, দি ওয়ান থিং। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। তাহলে রাহুলের গল্পে ফেরা যাক। গুরুর প্রশ্নটা শুনে ওর কি প্রতিক্রিয়া হলো? ও কি খুঁজে পেল ওর ওয়ান থিং? প্রশ্নটা শুনে রাহুল প্রথমে বেশ থতমত খেয়ে গিয়েছিল, কারণ ওর মাথায় তো ছিল অনেকগুলো কাজ একসঙ্গে করার চিন্তা। সেটাই স্বাভাবিক। কিন্তু গুরুর কথাটা ওকে ভাবালো। ওর নিজের কাজের তালিকা, ওর লক্ষ্য ম্যানেজার হওয়া, সবকিছু নিয়ে নতুন করে বসল। নিজেকে প্রশ্ন করল, আমার হাতে এখন যা যা আছে, তার মধ্যে কোনটা করলে আমার প্রমোশনের সম্ভাবনা সবচেয়ে বাড়বে, কোনটায় আমার স্কিল সবচেয়ে ভালোভাবে দেখাবে। এই আত্মবিশ্লেষণটা খুব জরুরি। হ্যাঁ, এবং ভাবতে ভাবতেই ও উত্তরটা পেল। ও বুঝল
ওর হাতে থাকা অনেকগুলো প্রজেক্টের মধ্যে একটা বিশেষ প্রজেক্ট আছে যেটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ, আর ওটাতে ভালো করার সুযোগও আছে। মানে ওটাই ওর সেই মুহূর্তের ওয়ান থিং। একদম। ও বুঝল এই প্রজেক্টটা যদি সফল হয় তাহলে ওর যোগ্যতা ও লিডারশিপ কোয়ালিটি দুটোই প্রমাণ হবে। আর যদিও এটাতে সব মনোযোগ দেয় তাহলে হয়তো কয়েকটা কম জরুরি মিটিং বা ইমেলের উত্তর একটু দেরিতে দিলেও চলবে। ওই একটা সাফল্যই বাকি অনেক কিছু ঢেকে দেবে। দারুণ উপলব্ধি, কিন্তু উপলব্ধি করা আর সেটাকে কাজে লাগালো তো এক নয়। ও কিভাবে বদলালো নিজের কাজের ধরন? ঠিক, এটাই আসল চ্যালেঞ্জ। রাহুল ঠিক করল রুটিন বদলাতেই হবে। ও সিদ্ধান্ত নিল প্রতিদিন অফিসে এসে প্রথম ২-৩ ঘন্টা আর কিচ্ছু করবে না, শুধু ওই একটা প্রজেক্ট নিয়েই কাজ করবে, ওর ওয়ান থিং। বাহ, কিন্তু এটা তো খুব কঠিন হওয়ার কথা। চারপাশ থেকে এত ডিস্ট্র্যাকশন আসে, ফোন, ইমেল, লোকজন। প্রচণ্ড কঠিন ছিল। প্রথম দিকে তো যুদ্ধ করতে হয়েছে। মন বারবার চলে যাচ্ছিল ইমেল বা ফোনের দিকে। পুরনো অভ্যাস তো। কিন্তু ও ঠিক করেছিল করবেই, তাই কিছু নিয়ম মানতে শুরু করল। যেমন ওই সময় ফোনের নোটিফিকেশন বন্ধ, অফিসের ফোন সাইলেন্ট, দরকার হলে ক্যাবিনের দরজা বন্ধ করে কাজ করত। অন্যদেরও জানিয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, সহকর্মীদেরও বলে দিয়েছিল যে দিনের প্রথম ভাগটা ও একটা খুব জরুরি কাজে থাকবে, বিশেষ দরকার ছাড়া যেন বিরক্ত না করা হয়। তার মানে ও সচেতনভাবে মনোযোগটা বাঁচানোর চেষ্টা করছিল। আচ্ছা, এখানে কি মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা আসে? বইতে এ নিয়ে কি বলা আছে? আমরা তো প্রায় ভাবি মাল্টিটাস্কিং ভালো। বইটা খুব পরিষ্কার করে বলছে মাল্টিটাস্কিং আসলে একটা মিথ, একটা ভ্রম। আমরা যখন ভাবি একসঙ্গে দুটো কাজ করছি, তখন আসলে ব্রেন খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে। ওহ, মানে ঠিক দুটো কাজ একসঙ্গে হয় না? না, আর এই যে বারবার ফোকাস বদলানো, এতে প্রচুর এনার্জি আর সময় নষ্ট হয়। এটাকে কনটেক্সট সুইচিং কস্ট বলে। প্রতিবার সুইচ করতে গিয়ে কিছুটা সময় লাগে আগের গতিতে ফিরতে, ভুলও বেশি হয়। তার মানে মাল্টিটাস্কিং করে আসলে কোনো কাজই সেরাভাবে করা যায় না। একদম। বইয়ের মতে এটা আসলে সব কাজেই মাঝারি ফল দেয়, কোনোটাতেই গভীরতা আসে না। এটা তো আমাদের কাজের ধারণার উপর একটা বড় প্রশ্ন তুলে দিল, কারণ মাল্টিটাস্কিংকে তো প্রায়ই উৎসাহিত করা হয়। আচ্ছা, রাহুলের ক্ষেত্রে এই ফোকাসড অ্যাপ্রোচটা কি ফল দিল? সে কি পারল কাজটা শেষ করতে? এখানেই বইয়ের আরেকটা দারুণ উপমা কাজে লাগে, ডমিনো এফেক্ট। ডমিনো এফেক্ট? হ্যাঁ মানে ওই যে ঘুঁটিগুলো পরপর ফেলে দেওয়া? হ্যাঁ, ভাবুন অনেক ডমিনো সাজানো আছে, ছোট থেকে বড়। আপনি যদি শুধু প্রথম সবচেয়ে ছোটটাকে টোকা দেন, সেটা পরেরটাকে ফেলবে, সেটা তারপরেরটাকে, এভাবে চলতে থাকলে একসময় বিশাল বড় একটা ডমিনো পড়ে যাবে। হ্যাঁ, দেখেছি। একটা ছোট শুরু থেকে বিরাট প্রভাব। ঠিক, আমাদের ওয়ান থিং বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ওই প্রথম ডমিনো। যদি আমরা ঠিক জিনিসটাকে চিহ্নিত করে যথেষ্ট মনোযোগ দিয়ে ওটাকে ফেলতে পারি, তাহলে ওটা একটা চেন রিয়াকশন শুরু করে দেয়, যা আমাদের বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়। একেবারে তাই। রাহুলের জীবনেও এটাই ঘটল। ও যখন রোজ নিয়ম করে সকালে ওই প্রজেক্টটাতে সময় দিতে শুরু করল, প্রথম দিকে হয়তো অন্য কাজে একটু টান পড়ছিল, কিন্তু কয়েক সপ্তাহ যেতেই দেখল ওই জরুরি প্রজেক্টটা দারুণভাবে এগোচ্ছে। ওর আত্মবিশ্বাস বাড়ল নিশ্চয়ই। অবশ্যই। আর যেহেতু দিনের সবচেয়ে কঠিন আর জরুরি কাজটা সকালেই হয়ে যাচ্ছিল, বাকি দিনটা অনেক হালকা লাগত, অন্য কাজগুলো সামলানোও সহজ হয়ে গেল, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেল, কম সময়ে বেশি জরুরি কাজ হতে লাগল। আর ওর প্রমোশনের স্বপ্ন? সেটাও পূরণ হল। ওই প্রজেক্টের সাফল্যের ওপর ভর করেই ওর ম্যানেজার পদে পদোন্নতিটা হয়ে গেল। বাহ, দারুণ একটা গল্প তো। তাহলে যদি আমরা একটু গুছিয়ে নিই, এই দি ওয়ান থিং বই থেকে আমরা কি কি শিখতে পারি যা আমাদের জীবনে কাজে লাগতে পারে? কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, জীবনের সফল হতে গেলে কি কি করব তার লিস্ট বানানোর চেয়েও বেশি জরুরি হল কি কি করব না তার লিস্ট বানানো। মানে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। টাস্কিংয়ের ধারণা থেকে বেরিয়ে এসে একবারে একটা কাজেই মন দেয়া। না বলাটা কিন্তু খুব কঠিন। কঠিন কিন্তু জরুরি। তৃতীয় শিক্ষা এটাই, না বলার ক্ষমতা অর্জন করা। সব দিকে হ্যাঁ বলতে গেলে নিজের আসল লক্ষ্যটাই হারিয়ে যায়। আর চতুর্থ হল উইল পাওয়ার বা ইচ্ছাশক্তিকে একটা সীমিত রিসোর্স হিসেবে দেখা। ইচ্ছাশক্তি সীমিত? এটা একটু বুঝিয়ে বলবেন। অনেকটা ব্যাটারির মতো। ঠিক তাই। বইটা বলছে আমাদের ইচ্ছাশক্তি বা মানসিক জোর কিন্তু অফুরন্ত নয়,
দিনের শুরুতে এটা সবচেয়ে বেশি থাকে, তারপর আমরা যত সিদ্ধান্ত নিই, কাজ করি, নিজেকে কন্ট্রোল করি, তত এটা কমতে থাকে। পেশির মতো আর কি, ব্যবহার করলে ক্লান্ত হয়ে যায়। একদম। তাই দিনের যে সময়টায় আমাদের উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে, সাধারণত সকালে, সেই সময়টাকে আমাদের ওয়ান থিং বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার জন্য ব্যবহার করা উচিত। মানে দিনের সেরা শক্তিটা, সেরা সময়টা জরুরি কাজটার জন্য রাখা। হ্যাঁ, যদি আমরা শুরুতেই সহজ বা কম জরুরি কাজে এনার্জি শেষ করে ফেলি, তাহলে আসল কাজের সময় আর জোর পাওয়া যায় না। খুবই বাস্তব কথা। তার মানে সব মিলিয়ে বইটা আসলে শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল নয়, এটা একটা অন্যরকম জীবন দর্শন শেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা ফিলসফি। হাজারটা জিনিসের পেছনে না ছুটে জীবনের মূল লক্ষ্যটা ঠিক করা, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য সবচেয়ে কাজের একটা জিনিস খুঁজে বের করা, আর তাতে সবটুকু মনোযোগ দেওয়া। অপ্রয়োজনীয় আবর্জনা সরিয়ে একটা সিম্পল ফোকাস জীবন। তাহলে আজকের আলোচনার মূল কথা এটাই, যে আমাদের কাজের বা জীবনের অসংখ্য জিনিসের মধ্যে থেকে সেই একটা কাজকে খুঁজে বের করতে হবে, যেটা সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেবে। ঠিক। তারপর সব ডিস্ট্র্যাকশন সরিয়ে পুরো মনোযোগ দিয়ে সেই কাজটা করতে হবে। আর মনে রাখতে হবে, এই একটা জিনিস কিন্তু সময়ের সাথে বদলাতে পারে। ও আচ্ছা, এটা ফিক্সড নয়। না, একটা লক্ষ্য পূরণ হলে নতুন লক্ষ্যর জন্য নতুন ওয়ান থিং খুঁজতে হবে। এটা একটা চলতেই থাকবে। আর এটা শুধু কাজেই নয়, স্বাস্থ্য, সম্পর্ক, নতুন কিছু শেখা, সবেতেই লাগানো যায়। এখন যারা আমাদের শুনছেন, তাদের হয়তো নিজেদের দিকে তাকানোর একটা সুযোগ তৈরি হলো। অনেকেরই কি রাহুলের মতো লাগে যে একটা ব্যস্ততার জালে আটকে পড়েছেন? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আমার জীবনের আসল লক্ষ্যটা কি, অন্তত আগামী 1 বছরের জন্য। আর সেই লক্ষ্যে পৌঁছতে হলে এই মুহূর্তে আমার সবচেয়ে জরুরি একটা কাজ কোনটা, সেই প্রথম ডোমিনোটা কি আমি খুঁজে পেয়েছি। আর যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আমাদের পরামর্শ হবে আর দেরি না করে সেটাতে লেগে পড়া। হয়তো কঠিন লাগবে, অন্য কাজ ডাকবে, কিন্তু সব বাধা সরিয়ে দিনের একটা নির্দিষ্ট সময় শুধু ওই কাজটার জন্য রাখা, পুরো মন দিয়ে করা। কারণ সাফল্য তো একদিনে আসে না। এটা রোজকার ছোট ছোট কিন্তু সঠিক কাজের যোগফল। শুধু ব্যস্ত থাকাটাই সাফল্য নয়, সঠিক কাজে ফোকাস করাটাই আসল। একদম, একটা ছোট ফোকাস চেষ্টাই হয়তো জীবনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। একটা একটা করে ডোমিনো ফেলে আমরা অনেক দূরে যেতে পারি। খুবই ইন্সপায়ারিং আলোচনা হলো। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। যদি এই একটি জিনিসের নিয়মটা সত্যি সত্যি নিজের জীবনে প্রয়োগ করা যায়, তাহলে আগামী 6 মাস বা 1 বছর পর জীবনে কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? কিভাবে একটা বিশেষ কাজের উপরেই মনোযোগ আমাদের বড় স্বপ্নগুলো ছুঁতে সাহায্য করতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না? নিশ্চয়ই ভাবা যেতে পারে। আর হয়তো সেই ভাবনা থেকেই নতুন পথের শুরুটাও হতে পারে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।